এজন্য তুমি বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চাও। এজন্য বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চাও তো এক্ষেত্রে ব্যাংক 10% সুদ দেবে, 10% সুদ প্রদান করবে। তো এখন কথা হচ্ছে এইখানে তুমি বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চাও, কিছু টাকা। এই কিছুটা কত? হ্যাঁ, এই কিছুটা কত সেটা আমাদের বের করতে হবে। টাকা ব্যাংকে জমা রাখতে হবে বর্তমানে, সেইটা আমরা বের করব। তুমি আজকে ব্যাংকে কত টাকা জমা রাখবে? তুমি যে ভবিষ্যতে 20,000 টাকা পেতে চাও, ভবিষ্যতে 5 বছর পর একটি সাইকেল ক্রয় করবে, এই জন্য তুমি বর্তমানে কিছুটা ব্যাংকে জমা রাখবে। তোমার সাইকেলের দাম, শোনো, তোমার সাইকেলের দাম হচ্ছে, সাইকেলের দাম 20,000 টাকা। তুমি যদি ভবিষ্যতে সাইকেলটা কিনতে চাও, তোমার সাইকেলের দাম কত হবে? 20,000 টাকা হবে। এখন বলতে হবে যে তুমি বর্তমানে কত টাকা ব্যাংকে জমা রাখবে, তাহলে তুমি 5 বছর পরে ওই সাইকেলটা তুমি ক্রয় করতে পারবে। তাহলে এইখানে আমরা এই যে বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চাও, এই বর্তমানে কিছু টাকা কত টাকা জমা রাখবে ব্যাংকে, বর্তমানে কত টাকা জমা রাখবে, এটাই হচ্ছে তোমার বর্তমান মূল্য। অর্থাৎ এই যে ভবিষ্যতে যে 20,000 টাকা দেখতে পাচ্ছ, এই ভবিষ্যতে সাইকেল কিনবে 20,000 টাকা, এই ভবিষ্যৎ মূল্যকে বর্তমান মূল্যে নির্ণয় করার প্রক্রিয়াই হচ্ছে কি? বাট্টাকরণ প্রক্রিয়া, বাট্টাকরণ পদ্ধতি। বর্তমান মূল্য ও বার্ষিক বাট্টাকরণ, বার্ষিক অর্থাৎ প্রতি বছরে একবার করে। এখন তাহলে তোমাকে প্রশ্নের মধ্যে এটা দেওয়া হলো যে তুমি 5 বছর পর একটি সাইকেল ক্রয় করবে, এর জন্য বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চাও, ব্যাংক তোমাকে 10% সুদ প্রদান করবে, সাইকেলের দাম হচ্ছে 20,000 টাকা। এই ক্ষেত্রে তোমার যে সূত্রটা লাগবে সেটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু ফিউচার ভ্যালু ভাগ 1 যোগ i পাওয়ার n। প্রেজেন্ট ভ্যালু সমান ফিউচার ভ্যালু ডিভাইডেড 1 যোগ i পাওয়ার n। এইখানে তাহলে এই ভবিষ্যৎ মূল্য কত টাকা? ফিউচার ভ্যালু কত টাকা? 20,000 টাকা। ফিউচার ভ্যালু হচ্ছে 20,000 টাকা। তারপর দেখো, তোমাকে ব্যাংক যে হচ্ছে মানে তুমি যে ব্যাংকে টাকা রাখবা, ব্যাংক তো তোমাকে একটা সুদ দিবে, তাই না? ব্যাংকে তোমাকে একটা সুদ দিবে। তো সেই সুদটা, এটা হচ্ছে ইন্টারেস্ট রেট বা সংক্ষেপে আমরা আই বলি, ইন্টারেস্ট রেট। হ্যাঁ, এটা হচ্ছে 10%। এই 10%কে 100 দ্বারা ভাগ দিবা। 100 দ্বারা ভাগ দিলে কি হবে? 0.10 আসবে। তারপর হচ্ছে দেখো, তুমি কত বছর পর সাইকেল কিনতে চাও? 5 বছর। নাম্বার অফ ইয়ার, এন সংক্ষেপে নাম্বার অফ ইয়ার কত বছর? 5 বছর। 5 বছর, নাম্বার অফ ইয়ার হচ্ছে 5 বছর। ওকে, তাহলে এইবার তুমি এখানে মান বসাই দাও, প্রত্যেকটা মান বসাই দাও। কি বের করতে হবে? ফিউচার ভ্যালু, তাহলে ওই প্রেজেন্ট ভ্যালু। তাহলে ফিউচার ভ্যালু কত আছে? 20,000 টাকা। এই যে ফিউচার ভ্যালুর জায়গায় 20,000 বসাও, ফিউচার ভ্যালুর জায়গায় 20,000 টাকা বসাই দাও। 20,000 টাকা ভাগ 1 যোগ আই। এই যে আই মানে কত? 0.10 ছিল, তাহলে এখানে তুমি 0.10 বসাই দাও। তারপর পাওয়ার এন মানে 5 বছর, এই যে 5 বসাই দাও। এখন দেখো, এবার তুমি ক্যালকুলেটরটা বের করো, সায়েন্টিফিক ক্যালকুলেটর নাও সবাই সায়েন্টিফিক ক্যালকুলেটর নাও। আছে না সবার কাছে? সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে না? তাহলে ক্যালকুলেশনটা শিখে রাখতে পারবে এখন। দেখো, সায়েন্টিফিক ক্যালকুলেটর, তো এই ক্যালকুলেটরে আমরা কি করব? প্রথমে তুলব হচ্ছে এই যে 20,000, প্রথমে তুলব 20,000। তো 20,000 তুললাম, তোলার পরে এই কাজটা করতে গেলে ভাগ দিতে হবে এখানে, যে এই ভাগ দিও, দেওয়ার পরে একটা ব্র্যাকেট দাও। হ্যাঁ, 20,000 তুলে একটা ভাগ দিয়ে তার ব্র্যাকেট দাও। প্রথমে 20,000 তোলো, তারপরে এই যে ভাগ চিহ্ন দাও, দিয়ে একটা ব্র্যাকেট দাও। দেওয়ার পর কত আছে? 1 যোগ 0.10, 1 যোগ 0.10। তারপর ব্র্যাকেটটা শেষ করো, তারপর পাওয়ার 5 দিবা। এই যে এরকম একটা চিহ্ন আছে, দেখো এরকম একটা চিহ্ন আছে, এই যে এরকম একটা চিহ্ন আছে। হ্যাঁ, ওই চিহ্নটা বসাও লগের আগে একটা চিহ্ন আছে এরকম। তো এই চিহ্নটা বসায় তারপর দিবা হচ্ছে 5, দিয়ে সমান চাপ দাও। সমান চাপ দাও। এই হচ্ছে আমাদের কাজ। তাহলে কি করলাম? প্রথমত আমি মানগুলো বসালাম, ফিউচার ভ্যালু মানে আমি সাইকেলটা মানে ঘটনাটা ঘটাবো কবে? ভবিষ্যতে, তাহলে ওইটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য। ঘটনাটা যদি বর্তমানে ঘটাতাম তাহলে ওইটা বর্তমান মূল্য হইতো। তারপর 1 যোগ i পাওয়ার n। এবার দেখো, হ্যাঁ, 1 যোগ i পাওয়ার n। তো এখানে ফিউচার ভ্যালু FV মানে ভবিষ্যতে সাইকেল কিনতে কত টাকা লাগবে? 20,000 টাকা। 1 যোগ i মানে হচ্ছে সুদের হার। ব্যাংক সুদের হার কত % নিতে চাইছে?
10 মানে 10% ছিল, এটাকে আমি 100 দ্বারা, যত পার্সেন্ট থাক তাকে তুমি 100 দ্বারা ভাগ দিবা, দিয়ে যা হবে সেটা লিখবা। আর তোমার কত বছর পর সাইকেল কেনার কথা? 5 বছর পরে, তাহলে n সমান 5 বছর। এখন তুমি এই সূত্রটা মুখস্থ রাখবা, এই সূত্র অনুযায়ী মান বসাবা। ফিউচার ভ্যালু 20,000 বসাবা, 1 যোগ i মানে কত 0.10 পাওয়ার বসাবা, এই যে n এর মান কত 5 ছিল, সমান কত 12,418.43। ক্যালকুলেশনটা কি হবে? প্রথমে 20,000 তুলবা, এই যে ভাগ, এই যে ভাগ, এই ভাগটা দিবা, ব্র্যাকেট দিয়ে এই যে 1 দিবা, এই যে একটা, তারপর যোগ, এই যে i এর 0.10 ছিল, 0.10 বসাবা, ব্র্যাকেট দিয়ে এই যে চিহ্নটা, পাওয়ারের যে চিহ্নটা, এই চিহ্নটা বসাবা, দেখবা লগের আগে ঠিক ক্যালকুলেটারে দিয়ে, তারপর 5 লিখবা, লিখে সমান চাপ দিবা, দেওয়ার পর দেখবা 12,418.43 এইটা আসে। এটা আসে। এখন এইটা সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে, কোনো ক্যালকুলেশনের প্রশ্ন থাকলে আমাকে একটু জানাও। এটা একবারে নতুন অফার, যারা আমার কোর্সে ইতোপূর্বে ভর্তি হয়েছো বা ভর্তি হওয়ার চিন্তা করেছো তাদের জন্য বলি, আমার নতুন অফারটা হচ্ছে হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং উদ্যোগ, একসাথে 3টা বই। খেয়াল করে দেখো, হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং ব্যবসায় উদ্যোগ, এই 3টা বই তুমি কমপ্লিট করে নিতে পারবে একদম 50% ডিসকাউন্টে। 50% ছাড় থাকবে। আগে ছিল 2400 টাকা, এটা কেটে দিয়েছি, এখন হচ্ছে 1200 টাকা মাত্র। অর্থাৎ 1200 টাকা একবারই পেমেন্ট করতে হবে। অনেকে প্রশ্ন করে, স্যার টাকাটা কি একাধিকবার দিতে হবে, প্রতি মাসে দিতে হবে? না, একবারই পেমেন্ট করতে হবে। 6 মাস তোমার ক্লাস চলবে, এর মধ্যে বই কমপ্লিট হয়ে যাবে। বাকি 6 মাস রিভিশন হবে, কারো কোনো ডাউট থাকলে, প্রবলেম থাকলে সেগুলো সলভ করে দেওয়া হবে। হয়তো তখন ওইভাবে ক্লাস হবে না নিয়মিত, কিন্তু প্রবলেমগুলো সলভ করা হবে। যখন অনেকগুলো প্রবলেম একসাথে জমে যাবে তখন সেটা সমাধান করবে। 6 মাসের মধ্যে তোমার বইটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। সো এই ছাড় যদি তুমি গ্রহণ না করো তাহলে তোমার কপাল খারাপ, তুমি হয়তোবা ভালো রেজাল্ট করতে চাও না। আমি বলে দিচ্ছি, আমার এই কোর্সের মেইন ফোকাস হচ্ছে কিভাবে একজন স্টুডেন্ট A+ পেতে পারে। হ্যাঁ, A+ আমার টার্গেট। অর্থাৎ তুমি যতই দুর্বল স্টুডেন্ট হও না কেন, আমার টার্গেট হচ্ছে তোমাকে নিয়ে A+ পাওয়ানো। সো যারা A+ পেতে চাও, একটু কষ্ট করে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। যোগাযোগ করে যত দ্রুত পারো কোর্সে ভর্তি হয়ে যাও। ভর্তি হওয়ার প্রক্রিয়াটা আমাকে ফোন দিয়ে তুমি জিজ্ঞাসা করতে পারো, জাস্ট পেমেন্ট করে দিলেই হবে। 1200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলে হবে যে আমি টাকা পাঠাইছি এই নাম্বার থেকে। তো টাকা পাঠানোর পরে তোমাকে সিক্রেট গ্রুপে অ্যাড করা হবে, তারপর তোমাকে ট্রেনিং করানো হবে কীভাবে ক্লাস করতে হয়। এই যে জুম অ্যাপে ক্লাস হবে, জুম অ্যাপ যে অ্যাপে হচ্ছে মিটিং হয়, ক্লাস করানো হয়। অনেকে ফেসবুক গ্রুপে ক্লাস করায়, তো ওখানে কমেন্ট করে তারপর প্রশ্ন করতে হয়। তুমি একটা প্রবলেম বুঝতেছো না, আমি যেমন এটা বুঝাচ্ছি, তুমি বুঝতেছো না, আমাকে প্রশ্ন করতে হবে না। তো ওখানে হচ্ছে সেটা না করে হয় কি, জুম অ্যাপে ক্লাস না করায় ফেসবুক গ্রুপে ক্লাস করায়, লাইভে মানে কমেন্ট করতে হয়। তো কমেন্ট করতে গেলে এটা সাথে সাথে ওই টিচার দেখতেও পারে না। তুমি যখন কথা বলবা আমার কথার মাঝে, হ্যাঁ, তখন তো তুমি প্রশ্ন করবা, সরাসরি প্রশ্ন করবা আর কি। তারপর ক্লাসগুলো রেকর্ড করা থাকবে আর ফ্রি লেকচার শিট থাকবে। মানে তুমি ভর্তি হওয়ার পরে প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা লেকচার শিট ফ্রিতে পেয়ে যাবা। বোর্ড প্রশ্ন সমাধান করা হবে, মানে তুমি একটা অধ্যায় শেষ করার পর বোর্ড প্রশ্ন সমাধান করে তারপর তার উপর তুমি পরীক্ষা দিবে। আর অনেক সুবিধা তো আছেই। সো যত দ্রুত পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। এটা হচ্ছে এই কারণেই বলা, হয়তো অনেকে মানে এটাকে মনে করে যে স্যার বারবার একই কথা কেন বলে। ব্যাপারটা হচ্ছে, এটা আমি মনে করাই দিই এই কারণে যে যদি তোমার মানে তুমি যদিও ভিডিওটা হয়তো সার্চ করে দেখতেছো কিংবা তুমি আমার নিয়মিত ক্লাস দেখো, কিন্তু ইনফরমেশনটা জানলে হয়তো তোমার উপকার হতে পারে। মাত্র 1200 টাকা দিয়ে একবারই 1200 টাকা পেমেন্ট করতে হয়, 1200 টাকা দিয়ে তুমি পুরো বই কমপ্লিট করে নিতে পারতেছো। সো এটা তোমার জন্য তো বিগ অপরচুনিটি, তাই না? তো জানানো উচিত। এই জন্য আমি একটু জানাই, তো এটা কিছু মনে নিও না। হ্যাঁ, ভালো না লাগলে স্কিপ করে দিবা, দিয়ে তারপর আগে যাবা, ক্লাস দেখবা। বছরে একাধিকবার বাট্টাকরণের মাধ্যমে বর্তমান মূল্য নির্ণয়, ভবিষ্যৎ মূল্যটা পরে। তো এইখানে দেখো, এখানে কাজ হচ্ছে বছরে একাধিকবার। মিউট করো, যার প্রবলেম ওখানে সাউন্ড হচ্ছে মিউট করো, তোমার কারণে বাকি 10 জনের ডিস্টার্ব যেন না হয়। কারণ ওখানে সাউন্ড হচ্ছে, আমি শুনতে পাচ্ছি। আমি যখন কথা বলতে বলবো তখন আনমিউট করে কথা বলবা, তারপর আবার মিউট করে দিবা, কারণ আরেকজনের ডিস্টার্ব হবে। এই মানে ইমোর সিস্টেমটা, জুমের সিস্টেমটা হচ্ছে এমন যে সাউন্ড করবে তার ওইখানে তার স্ক্রিন চলে আসে, তো সবাই কি দেখবে একজনের স্ক্রিন, এটাই তো প্রবলেম। দেখো, বছরে একাধিকবার বাট্টাকরণের মাধ্যমে বর্তমান মূল্য, এটাও সেম বর্তমান মূল্য, শুধু পার্থক্য হচ্ছে দেখো এইখানের ঘটনার উপরে। ব্যাংক 10% সুদ প্রদান করবে, এইখানে লেখা থাকবে ব্যাংক 10% সুদ প্রদান করবে, এই জায়গায় লেখা থাকবে ব্যাংক প্রতি মাসে 10% সুদ প্রদান করবে, প্রতি মাসে। তাহলে কি হবে, বা মাসিক হারে, ব্যাংক মাসিক হারে সুদ প্রদান করবে। তাহলে এখানে একটা নতুন করে লেখা থাকবে কি, মাসিক, প্রতি মাসে। তাহলে ব্যাংক যদি প্রতি মাসে 10% করে সুদ প্রদান করে, তখন আমরা এইখানে একটু পরিবর্তন করব। পরিবর্তনটা কি, চক্রবৃদ্ধির সংখ্যা। তাহলে কতবার সুদ দিবে, 12 মাসে 12 বার সুদ দিবে, যেহেতু মাসে একবার করে মাসিক সুদের আর প্রতি মাসে সুদ দিচ্ছে, তাহলে কতবার সুদ দেবে,
বছরে 12 বার। এই কথাগুলো একটু লিখে নিতে পারো। যদি কখনো দেখো যে প্রতি মাসে লেখা আছে কিংবা লেখা আছে হচ্ছে মাসিক, তাহলে এম এর মান হবে হচ্ছে 12। তারপরে যদি লেখা থাকে দ্বিমাসিক, তাহলে এম এর মান হবে 2 মাস পর পর হলে 6 হয় এম এর মান, 12কে 2 দ্বারা ভাগ দিলে। ত্রৈমাসিক, ত্রৈমাসিক, ত্রৈমাসিক হচ্ছে এম সমান 4। ত্রৈমাসিক অর্থাৎ 12কে 3 দ্বারা ভাগ দিতে হয়, 12 মাসকে 3 দ্বারা ভাগ, ত্রৈমাসিক। এটা লিখে রাখো সব। চতুর্মাসিক, চতুর্মাসিক মানে 4 মাস পর পর। চতুর্মাসিক বললে 12কে 4 দ্বারা ভাগ দিতে হবে, তাহলে কত হবে? এম সমান 3 হবে, 12কে 4 দ্বারা ভাগ দিলে 3 হয়। তারপরে ষান্মাসিক বা ষান্মাসিক, হ্যাঁ ষান্মাসিক, ষান্মাসিক মানে কি তাহলে? 6 মাস পর পর, অর্থাৎ এম এর মান 12কে 6 দ্বারা ভাগ দিবা ষান্মাসিক বললে, বা ষষ্ঠ মাসিক বলতে পারে। তাহলে কত হবে? 12কে 6 দ্বারা ভাগ দিলে 2, অর্থাৎ এম এর মান 2। এরকম আর কি, ওরা যখন যেটা বলে দিবে তখন সেটা তুমি ব্যবহার করবা। যদি বলে ত্রৈমাসিক তাহলে 3 দ্বারা ভাগ দিয়ে হিসাব করে দিবা, চতুর্মাসিক বলে 4 দ্বারা ভাগ দিয়ে হিসাব করে দিবা। তো এখানে বলছে কি 12 মাসিক, হ্যাঁ সরি মাসিক বলছে, তার মানে প্রতি মাসে। তো প্রতি মাসে বললে তাহলে আমরা কি করব? ছোট্ট একটু কাজ করব এখানে, ছোট্ট একটু কাজ। কি কাজ? এই যে এইখানে দেখো, এই যে সূত্রটা আমি লিখছিলাম না, এই সূত্রের মধ্যে এই যে আইকে এম দ্বারা ভাগ করতে হবে, আইকে এম দ্বারা ভাগ আর এন এর সাথে এম গুণ করতে হবে, কাজ শেষ। আইকে এম দ্বারা ভাগ, এন এর সাথে এম গুণ করতে হবে, বুঝো? কিন্তু আগের সূত্রটাই, শুধু আইকে এম দ্বারা ভাগ দিচ্ছি। তো আমি যদি আরেকটু ভালো করে লিখি, এটা আরেকটু ভালো করে লিখলে বোঝা যাবে। এই যে আই 1 যোগ আই ভাগ এম, পাওয়ার এন ইন্টু এম, এইটা হচ্ছে কাজ। সো এখন এটার ক্যালকুলেশন করব, মান বসাবো। মান বসাবো কিভাবে? দেখো, ফিউচার ভ্যালু কত ছিল? 20,000 টাকা ছিল। তারপরে 1 যোগ আই এর মান কত ছিল? আই এর মান হচ্ছে 0.10, আর এই যে ভাগ এম এর মান কত? 12। যেহেতু মাসিক বলছে, ওনারা মাসিক সুদ প্রদান করে প্রতি মাসে, তাহলে 12। দেন এই যে পাওয়ার এন এর জায়গায় এন কত? 5 বছর গুণ, হ্যাঁ এন আর এম তো গুণ অবস্থায় আছে, তাহলে এম এর মান কত হবে? 12 হবে, এম এর মান 12 হবে। এখন এইটা আমরা ক্যালকুলেশন করব। এখন এই ক্যালকুলেশনটা একটু চেঞ্জ করে ফেলতে হবে। এখন আমরা যদি, আমি চাইলে একসাথে ক্যালকুলেশন করে দিতে পারবো, হ্যাঁ একসাথে আমরা, মানে আমি শেখাবো অবশ্য একসাথেই, কিন্তু আমরা একটু ভেঙে ভেঙে করে শিখি, তাহলে আরও ভালো হবে প্রথমে, তারপর আমরা একসাথে শিখব। দেখো, এখন তুমি ক্যালকুলেটারে প্রথমে 20,000টা লিখে নাও, এই মানে খাতার মধ্যে আগে 20,000 লিখে নাও। এই যে ভাগের কাজটুকু আগে করো, ভাগের কাজটা আগে করো। কি আছে? 0.10 ভাগ 12 যোগ 1, এই 1 যোগটা দিয়ে নাও, যোগ 1। এই যে কী করলাম? 0.10 আগে তুললাম, তুলে ভাগ 12 দিলাম, তারপরে যোগ 1 দিলাম, দেওয়ার পর এবার পাওয়ার বসালাম পাওয়ার, মানে এই চিহ্নটা বসালাম। বসানোর পর এই যে 5 আর 12 গুণ করলে 60 হয়, এটা আমি হিসাব করে দিব, 5 12 60, হ্যাঁ আমি হিসাব করে দেবো, তুমিও হিসাব করে দিবা। তাহলে পাওয়ার দিয়ে 60, তুমি যদি পাওয়ার দেওয়ার পরে 60 না লিখে যদি তুমি 5 গুণ 12 দাও, তাহলে এই 12কে নিবে না, নিবে হচ্ছে 5কে। সো এটা কিন্তু ভুল হবে, হ্যাঁ। তাহলে পাওয়ার 60 দিলাম, দেওয়ার পর এখন যে উত্তর আসে সেটা হচ্ছে 1.6453, এইটা আসে 1.636453। এখন তুমি এইটা লিখে পরের লাইনে চাইলে ক্যালকুলেশন করতে পারো, এটাকে এটা দ্বারা ভাগ দিবা। আর ক্যালকুলেটারে যেভাবে আছে এইভাবে তুমি কি করবা দেখো। তাহলে প্রথমে কি করছো? 0.10 ভাগ 12, 0.10 ভাগ 12, তারপর কি করছি? এটা সমান চাপ দিয়ে যে উত্তর বের হয়েছে তার সাথে 1 যোগ দিছি, দেওয়ার পর সমান চাপ দিছি, যে উত্তর বের হয়েছে তার মাথায় পাওয়ার দিয়ে 5 12 60 লিখছিলাম, 60 লিখে সমান চাপ দিছিলাম, যে উত্তর বের হয়েছে। এই উত্তরটা আমি এখন ক্যালকুলেটারে এসি আছে না, ডিলেট এসি, এইটা দিয়ে কেটে দিব, এসি দ্বারা কেটে দিব, হ্যাঁ এই যে এসি চিহ্ন আছে ওইটা কেটে দিব। দেওয়ার পরে প্রথমে তুলব হচ্ছে 20,000, হ্যাঁ এসি দ্বারা কেটে দিলাম, কিন্তু আবার অন অফ ওইটা চাপ দিও না, হ্যাঁ এসি দ্বারা কেটে দিলাম। দেওয়ার পরে
এখন হচ্ছে ভাগ ই করবো, 20,000 তুলবো, এসি দ্বারা কেটে দেওয়ার পরে এখন হচ্ছে 20,000 তুলবো, 20,000 তারপর হচ্ছে এই যে ভাগটা দিব, ভাগ দিয়ে তারপর এই যে মানটা আছে না এইটা, তো এই মানটা হচ্ছে আমি যে এসি দিয়ে কেটে দিছি না, তো এই অ্যান্সারটা ক্যালকুলেটারে রয়ে গেছে। এখন সমানের পাশে তো অ্যান্সার আছে, সমানের পাশে অ্যান্সার আছে, 20,000 তোলো আগে, ক্যালকুলেটারে আগে 20,000 তোলো, তুলে ওই যে অ্যান্সারটা চাপ দাও, জাস্ট অ্যান্সারটা চাপ দাও, এসি দ্বারা কেটে দিয়ে 20,000 তুলে ভাগ অ্যান্সারটা চাপ দাও, ভাগ অ্যান্সার। তো অ্যান্সার দেওয়ার পরে দেখো এখন যে উত্তরটা আসছে ওইটা হচ্ছে মেন উত্তর, 12,000, হ্যাঁ 12,155। তো আমি 56 লিখলাম, কারণ 55-র পরে দেখো 7 আসছে, তো এখানে 5 বা তার চেয়ে বেশি আসছে, এই জন্য আমি 1 ধরে নিলাম, এটা ব্যাপার না, এটা নিয়ে কেউ কাটবে না। তাহলে 12,156 টাকা। এই ক্যালকুলেশনটা একটু বোঝার ট্রাই করো, কারো যদি প্রবলেম হয় আমাকে একটু বলো। স্যার আমি বলি, বলো। স্যার আমি না একবারে ডাইরেক্ট ফেলছি, পরে আমার আসছে হচ্ছে 19,999, দশমিক হচ্ছে আসছে 64 আসছে, ভুল হয়েছে তো? ডাইরেক্ট উঠায় আইলে না এইভাবে আমি যেভাবে বলতেছি। উত্তর মিলে না। আচ্ছা থ্যাংক ইউ। এখন হচ্ছে সবাই একটু দেখো তো এইভাবে উত্তরটা ঠিক আছে কিনা। প্রথমে তুলো দশমিক 10 তুলো, প্রথমে 10.10 ভাগ 12 দাও, ভাগ 12 সমান চাপ দাও, সমান চাপ দাও, একটা অ্যান্সার পাইছো, এই যে গোল অ্যান্সার পাইছো। তারপর যোগ 1 দাও, যোগ 1, যোগ 1, হ্যাঁ যোগ 1 দাও, যোগ 1 দেওয়ার পরে এবার সমান চাপ দাও, সমান চাপ দেওয়ার পর যে উত্তর একটা পাইছো দেখো, উত্তরে এবার পাওয়ার দিয়ে 60 বসাও, 5 12 60, পাওয়ার দিয়ে 60 বসালাম। এখন যে উত্তরটা আসছে সেটা এসি দিয়ে কেটে দিলাম, এসি দ্বারা কেটে দিলাম, দেওয়ার পর এখন 20,000 তোলো, 20,000, তারপর ভাগ ওই যে এসি দ্বারা কেটে দিছি না, তো এখন অ্যান্সার এখানে ক্যালকুলেটারে যে অ্যান্সার আছে অ্যান্সার লেখাটার উপর চাপ দিব, দেওয়ার পর আবার সমান চাপ দিব, তাহলে 12,155 আসে, তো আমি 56 বানিয়ে দিলাম, কারণ পয়েন্টের পরে কিছু মান আছে। এখন কার সাথে মেলে নাই? তাহলে যদি ওনারা কখনো কোনো অঙ্কের মধ্যে এরকম প্রতি মাসের কথা বলা থাকে, তাহলে আমাদের সামনে নতুন একটা ভাষা চলে আসবে, এম। ঠিক আছে, সেই এম এর মান কত, ওনারা যতবার চক্রবৃদ্ধি সুদ দিতে চাবে তত। তাহলে এটা হচ্ছে বছরে একাধিকবার বাট্টাকরণের মাধ্যমে বর্তমান মূল্য। এখন চলো হচ্ছে প্রকৃত সুদের হার। এখন হচ্ছে প্রকৃত সুদের হার বের করব। কি বের করব? প্রকৃত সুদের হার বের করব। প্রকৃত সুদের হার জিনিসটা হচ্ছে ইফেক্টিভ অ্যানুয়াল রেট, EAR, ইফেক্টিভ অ্যানুয়াল রেট, EAR, ইফেক্টিভ অ্যানুয়াল রেট, অর্থাৎ প্রকৃত সুদের হার, প্রকৃত বাৎসরিক সুদের হার বা প্রকৃত সুদের হার, সুদের হার। এটা হচ্ছে বছরে একাধিকবার সুদ প্রদান করলে সেইটাকে যদি আমরা বাৎসরিকে রূপান্তর করি তাহলে কত পার্সেন্ট হয়। বছরে একাধিকবার সুদ প্রদান করলে সেটা যদি আমরা বাৎসরিকে রূপান্তর করি তাহলে কত পার্সেন্ট হয়। এটা সূত্র হচ্ছে, এটা সূত্রটা লিখে নিতে পারো, এটা সূত্র হচ্ছে 1 যোগ I ভাগ M পাওয়ার M বিয়োগ 1, তারপরে হচ্ছে ইন্টু 100। বছরে একাধিকবার তোমাকে সুদ দেবে, দেওয়ার পর সেটাকে আমরা বাৎসরিকে রূপান্তর করব। ওকে, বাৎসরিকে রূপান্তর করব। তো আমরা হচ্ছে বোর্ড বইয়ের যে একটা প্রবলেম আছে দেখো, সেটা আমি এখন নিছি। গ্রামীণ মহাজন থেকে সাপ্তাহিক 1% হারে চক্রবৃদ্ধি সুদে ঋণ গ্রহণ করলে বার্ষিক সুদের হার হয় কত? 52%। 52 সপ্তাহে 1 বছর, তাই না? ফিনান্সের ভাষায় 52 সপ্তাহে 1 বছর হয়, 52 সপ্তাহে 1 বছর হয়, হ্যাঁ 52 সপ্তাহে 1 বছর হয়। ওকে, তো 52 সপ্তাহে যদি 1 বছর হয়ে থাকে, তাহলে যদি প্রতি 52 সপ্তাহে 1 বছর যদি হয়ে থাকে, তাহলে প্রতি সপ্তাহে 1% সুদ দেয়, তাহলে 1 বছরে কত? 52% সুদ দিবে। কিন্তু 52 বার চক্রবৃদ্ধি হলে প্রকৃত সুদের হার ভিন্ন হয়। অর্থাৎ দেখো, উনিরা কিন্তু সুদ দিবে 52 বার, 52 বার।
কত পার্সেন্ট? 1% করে, 1% করে। তো এই 1% করে যদি 52 বার দেয় তাহলে বছরে কত পার্সেন্ট হয়? হ্যাঁ, বছরে প্রকৃত সুদের হার কত পার্সেন্ট হয় প্রকৃত অর্থে? আসলে 52% তো চিন্তা করা যাবে না, 52% তো ধরা যাবে না। 52% ধরলে তো সে বিরাট আকার হয়ে যায়, টাকার বিরাট অ্যামাউন্ট হয়ে যায়, তাই না? তো এই জন্য এটাকে একটা প্রকৃত সুদের হারে আনতে হবে, সুদের হারে। তাহলে এখন দেখো এইখানে যদি আমরা এটা সলভ করি, তাহলে আমাদের সূত্রটা ছিল কি? 1 যোগ I ভাগ M পাওয়ার M বিয়োগ 1 তারপর ইন্টু 100। এখানে I হচ্ছে সুদের হার, কত পার্সেন্ট? 1% ছিল। তো 1কে 100 দ্বারা ভাগ দাও, 1কে 100 দ্বারা ভাগ দাও, 1 ভাগ 100, তাহলে কত হবে? 0.001 সম্ভবত। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে এম এর মান কতবার সুদ দেবে? 52 বার, তাই না? 52 বার। তো আমাদের এই পার্সেন্টটা আমরা পার্সেন্ট না, মানে পার্সেন্ট করে বসাবো না আর কি। হ্যাঁ, এই পার্সেন্টটা ছুটায় বসাবো না, 100 দ্বারা ভাগ দিয়ে বসাবো না। যদি না বসাই তাহলে আমাদের মান বের হবে। দেখো তাহলে এখন এখানে মান বসাই, 1 যোগ I হচ্ছে কত? 1%। I হচ্ছে 1% করে, তাহলে 52 মাসে, সরি 52 সপ্তাহে কতবার সুদ দিচ্ছে? 52% সুদ দিচ্ছে। হ্যাঁ, I হচ্ছে কত? 1% করে না? প্রতি সপ্তাহে 1%, তাহলে 52 মাসে 52 সপ্তাহে 52% সুদ দিচ্ছে, 52%। তাহলে এখানে এই যে I সমান কত পার্সেন্ট হবে? 52% হবে। দেখো I সমান কত পার্সেন্ট? এই যে 52%, 52% হবে। 1 যোগ 1 ভাগ M পাওয়ার M, এখানে 1 না, I। ওকে, এটা একটু মিসিং আছে, এটা একটু সলভ করে না। বইয়ের মধ্যে দেখো 1 দেওয়া আছে, এটা 1 হবে না, I হবে। ওকে, তো 52% বলছে। তাহলে 52%কে যদি আমরা পার্সেন্টটা ছাড়াইতে চাই তাহলে 52কে আমরা 100 দ্বারা ভাগ দিব, তাহলে কত হবে? 0.52 হবে, 0.52 হবে। তাহলে 0.52, এখন আমরা এখানে মান বসাবো। 1 যোগ I হচ্ছে কত? 0.52 ভাগ কতবার দিবে আমাদের? M এর মানটা কত ছিল? 52 বার। তাহলে আমরা এখানে কত বসাবো? 52 বসাবো। পাওয়ার বসাও 52, বিয়োগ হচ্ছে 1। এখন ক্যালকুলেটর এটা সমাধান করো তো। 0.52 ভাগ 52 যোগ 1 পাওয়ার 52 বিয়োগ 1। ওকে, বিয়োগ 1 দেওয়ার পর যে মানটা বের হয় এইটাকে আমরা আবার গুণ দিব 100 দ্বারা, 100 দ্বারা গুণ দিব 100। তাহলে কত হয়? 67.7, দেখো 67.768 আছে, তারপরে আবার 8 আছে। তো আমরা 2 ঘরের পরে 3 নাম্বার ঘরটা যেহেতু 5 বা তার চেয়ে বেশি পাইছি, তাহলে এখানে 6-এর সাথে 1 যোগ করে 7 করে নিব। তাহলে 67.77, অর্থাৎ তুমি যেটা প্রতি সপ্তাহে 1% করে পাচ্ছ, বছরে হিসাব করলে তোমার সেটা সুদের হার হয় কত? 67.77%, 67.77%। এখন এখানে একটা প্রবলেম দেওয়া আছে, প্রবলেমটা সলভ করতে হবে তোমাদেরকে। মাসিক 2% হার চক্রবৃদ্ধি সুদে ঋণ গ্রহণ করলে প্রকৃত সুদের হার কত হবে? মাসিক 2% হারে। তাহলে এইটা সলভ করো তো, তোমরা একটু সলভ করে আমাকে বলো তো কত পার্সেন্ট হবে। আমি যেটা বলেছিলাম, একটা ক্যালকুলেশন করতে বলেছিলাম তোমাদেরকে, তোমরা কে কে করেছো, কার কত উত্তর এসেছে একটু বলো আমাকে। খেয়াল করো, এটা আমরা চাইলে দুইভাবে সমাধান, আমরা এটা চাইলে দুইভাবে সমাধান করতে পারি। একটু দেখো, মিলিয়ে দেখো, আমি সমাধান করার পরে যদি না মেলে তখন আমাকে একটু বলো। তো আমরা এটা হচ্ছে দুইভাবে সমাধান করতে পারি। তো আমরা এইটা যদি সমাধান করি, আমাকে একটু শেষ করতে দাও। এইভাবে যদি আমরা সমাধান করি তাহলে আমরা সুদ পাচ্ছি কতবার? মাসে একবার করে 2% করে। তাহলে আমরা 12 মাসে কত পার্সেন্ট সুদ পাবো? 12 মাসে, মাসিক যেহেতু বা 2%, তাহলে আমরা 12 মাসে পাবো হচ্ছে 2% করে হিসাব করলে 24% হয়। তো প্রকৃত সুদের হার আসলে 24% হবে না, একটু পরিবর্তন হবে। কিভাবে পরিবর্তন হবে? হয়তোবা একটু নেট প্রবলেম হচ্ছে।
বাকিরা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। বাকিরা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। স্যার একটু সমস্যা হয়। সমস্যা হচ্ছে না, আমি একটু দেখি আসলে সমস্যাটা কি হয়েই যাচ্ছে ভাবে, এখন হচ্ছে সমস্যা। চার্জ তো ঠিক আছে, না স্যার। না স্যার। এখন ঠিক আছে। হ্যালো, জি স্যার শুনুন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। শুনবেন স্যার। ওকে, দেখো তাহলে আমি যেটা বলছিলাম যে আমাদের প্রতি মাসে যেহেতু 12% দিবে, তাহলে 2% দিবে প্রতি মাসে, তো 12 মাসে যেহেতু মাসিক বলছে, হ্যাঁ মাসিক, তো 12 মাসে তো 1 বছর, তো এখানে মাসিক বলার কারণে আমরা 12 দ্বারা গুণ করতে চাচ্ছি ওই 2%কে, তাহলে হয় কত 24। তো আমাদের সূত্রে যদি আমরা এটা বসাই তাহলে কি হয়, 1 যোগ I ভাগ m পাওয়ার m বিয়োগ 1, তারপর এই মানটাকে আমরা 100 দ্বারা গুণ করব। সো এইখানে দেখো এই যে 24% হয়েছে, এটাকে যদি পার্সেন্টটা সরাই তাহলে 24কে 100 দ্বারা ভাগ দিলে হবে কত 0.24। তো আমি কি করব এখন, 1 যোগ এই যে i এর জায়গায় 0.24 বসাই দাও ভাগ m, m মানে কত 12, m মানে 12, অর্থাৎ মাসিক বললে ওই যে m এর মান 12 ওই হিসাবে, তারপর পাওয়ার হচ্ছে 12 বিয়োগ 1, এটা ক্যালকুলেশন করতে হবে, গুণ 100। এখন তাহলে হয় কত 0.24, ক্যালকুলেটারে তোলো 0.24 ভাগ 12, এই ভাগ চিহ্ন দিয়ে 12 দাও, সমান চাপ দাও, যোগ 1 দাও, তারপর পাওয়ার দাও, পাওয়ার হচ্ছে 12 আছে এখানে 12 বসাও, তারপর বিয়োগ 1 দাও, বিয়োগ 1 যে মানটা বেরোয় সেটাকে গুণ 100 দাও, তাহলে হয় কত 26.82 হয়, 82%, অর্থাৎ বাৎসরিক সুদের হার বা প্রকৃত সুদের হার হচ্ছে 26.8, ও এখানে 8 হবে, আমি 4 লিখছি, 82%, 26.82%। ওকে, এখন কার সাথে মেলেনি সে আমাকে বলতে পারো কেন মেলেনি বা কেন বুঝোনি তুমি। ওকে, স্যার আমি বলি, হ্যাঁ বলো, না মিললে বলো কি কারণে মিলেনি। স্যার মিলছে বাট আমার আসছে হচ্ছে 0., পরে হচ্ছে 26, পরে হচ্ছে 82। প্রকৃত সুদের হার কত আসছে, সাফওয়ানের কত আসছে 12.68 আসছে না, আচ্ছা দেখি আমারও ভুল আসতে পারে, 0.24 ভাগ 12 যোগ 1 পাওয়ার 12 বিয়োগ 1 গুণ 100, 26.82 আসে, হ্যাঁ 26.82 আসে, স্যার এটা ঠিক আছে। 26.82 স্যার আসে। এখন মিলছে। প্রকৃত সুদের হার নিয়ে আর কোনো কথা আছে কিনা। ওকে, এবার আসো রুল 72, খুব ইম্পর্টেন্ট রুল 72, এটা এমসিকিউ টাইপের প্রশ্ন আসে, এমসিকিউতে এরকম অঙ্ক দিয়ে থাকে ছোট ছোট, তো সেই ক্ষেত্রে আমাদের এটা দরকার। আমি ক্যামেরার ব্যাটারিটা একটু পাল্টাই নিই। তো রুল 72টা আসলে কি, হ্যাঁ এটা আমাদেরকে জানতে হবে। রুল 72টা কি, রুল 72 হচ্ছে কোনো একটা প্রকল্পে বিনিয়োগ করে যদি তুমি সেই প্রকল্প থেকে দ্বিগুণ অর্থ ফেরত পাও, তাহলে সেখান থেকে তুমি কত পার্সেন্ট সুদ পাইলা, অথবা কত দিন তুমি সেটা বিনিয়োগ করে রাখলা। মনে করো তুমি একটা জমি কিনছো 2 লক্ষ টাকা দিয়ে, 2 লক্ষ টাকা দিয়ে, 5 বছর পরে এই টাকাটা 4 লক্ষ হয়ে যাবে জমির দাম।
4 লক্ষ টাকা। তাহলে এইখানে সুদের হার কত? তুমি 2 লক্ষ টাকা দিয়ে কোনো একটা সম্পদ ক্রয় করেছো বা জমি ক্রয় করেছো, 5 বছর পরে যে 4 লক্ষ টাকা হচ্ছে, তাহলে এইখানে সুদের হার কত? কত পার্সেন্ট সুদ তুমি পাইলা? তুমি 2 লক্ষ টাকায় 4 লক্ষ টাকা পাচ্ছ। তাহলে এখানে তোমার কাজ হচ্ছে 72কে এই যে বছর আছে বছর দ্বারা ভাগ দিবা, 72কে বছর দ্বারা ভাগ দিবা, তাহলে তুমি সুদের হার পাবা। তো 72কে বছর হচ্ছে 5 দ্বারা ভাগ দাও, তাহলে কত হবে? 14.4। মিউট করে ফেলো, 14.4। আমি জিজ্ঞাসা করলে তখন বলবা। 72কে 5 দ্বারা ভাগ দিলে 14.4 হয়। তার মানে তুমি 14.4% হারে সুদ পেয়েছো। আরে আমি মিউট করতে বলছি, আমি কথা জিজ্ঞাসা করিনি এখন, আমি জিজ্ঞাসা করলে তখন বলবা। তাহলে 72কে 5 দ্বারা ভাগ দিলে 14.4%। ওকে, এখন যদি বলতো যে তুমি কোনো একটা জমি ক্রয় করছো 2 লক্ষ টাকা দিয়ে, তো তুমি সেখান থেকে 10% সুদ পাবে, 10% সুদ পাবে। তাহলে 10% সুদ পাইলে তুমি কত বছর পর এই 4 লক্ষ টাকা, মানে 10% সুদ পাবে, আর হচ্ছে তুমি 2 লক্ষ টাকা বিনিয়োগ করলে 4 লক্ষ টাকা পাবা। হ্যাঁ, মনে করো তুমি একটা ব্যাংকে কিছুদিন টাকা জমায় রাখলে, কিছুদিন, কতদিন সেটা বলে নাই, কিছুদিন, তো 2 লক্ষ টাকা তুমি জমা রাখলে তোমাকে 4 লক্ষ টাকা দিবে। তো 4 লক্ষ টাকা যখন দিবে তখন 10%, মানে তোমাকে সুদের হার দিবে 10%, এটা বলছে, কিন্তু কতদিন পরে সেটা বলেনি। তো এরকম মেয়াদ বের করতে গেলে সেম এই রুল 72কে তুমি যদি 10 দ্বারা ভাগ দাও, তাহলে কত হয়? 7.2, অর্থাৎ 7.2 বছর হবে তখন, 7.2 বছর। সো এটা হচ্ছে রুল 72। এটা মনে রাখো যে কোনো একটি প্রকল্পে বিনিয়োগ করলে নির্দিষ্ট সময় পর অথবা নির্দিষ্ট হারে যদি দ্বিগুণ অর্থ ফেরত পাওয়া যায়, তাহলে ওই প্রকল্পের সুদের হার কিংবা মেয়াদ বের করতে রুল 72 ব্যবহার করা হয়। এটা বইয়ের মধ্যে রুল 72 যেখানে লেখা আছে সেখানে হয়তো বা নির্দিষ্ট সময় পর নির্দিষ্ট হারে দ্বিগুণ অর্থ ফেরত পাওয়া যাবে। নির্দিষ্ট সময় পরে, খেয়াল করো, নির্দিষ্ট সময় আর নির্দিষ্ট হারে, এই দুটো জিনিস আমরা বের করতে পারবো। তবে তোমাকে যে কোনো একটা জিনিস দেওয়া থাকবে, হ্যাঁ, নির্দিষ্ট হারে দ্বিগুণ অর্থ ফেরত পাওয়া যাবে, নির্দিষ্ট হারে ফেরত পাওয়া যাবে। ওকে, এক্ষেত্রে মেয়াদ বা সুদের হার নির্ণয়ের জন্য রুল 72 ব্যবহার করা হয়। রুল 72 ব্যবহার করা হয়। এখন বলো কার কি প্রশ্ন আছে এইটুকু নিয়ে? আল্লাহর দোহাই লাগে, এখন কোনো সমস্যা নেই, এখন বলো। তার কোনো সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ। আর কেউ? এনিয়ন? তাহলে আমি একটা করতে দেই, তোমরা আমাকে সমাধান করে দাও। কি হলো এটা? ওকে, তাহলে তুমি একটা প্রকল্পে, মানে ক্যালকুলেটর নিয়ে জাস্ট খাতায় লেখালেখি দরকার নাই, তুমি 5 লক্ষ টাকা 10 বছর পর 5 লক্ষ টাকায় 10 বছর 20 লক্ষ টাকা ফেরত পাবে। তোমার সুদের হার কত? সুদের হার কত হবে? কে বলতে পারবা?
5 লক্ষ টাকা, সময় দিয়েছে 5 লক্ষ টাকায় 10 বছর পর 20 লক্ষ ফেরত পাবে। তো তোমার সুদের হার এক্ষেত্রে কত? জাস্ট 72কে তুমি এই 10 বছর দ্বারা ভাগ করে দিবে, তাহলে তোমার উত্তর বের হয়ে আসবে। সো ক্লিয়ার সবাই? কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। স্যার ক্লিয়ার। ওকে না বুঝছি, 702 আসছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেন আমরা চলো এখন একটা প্রবলেম সলভ করার জন্য প্রস্তুত হই। এটা হচ্ছে একটা সৃজনশীল প্রশ্ন, ঢাকা বোর্ড 2025 সালে এসেছিল, অর্থাৎ গত বছরের প্রশ্ন। আমরা এটা দেখব আসলে আমাদের সলভ করা সম্ভব হয় কিনা আমাদের দ্বারা। সো এখানে বলছে জনাব নেহাল ও সাদাফ 7 বছর পর দেশে ফিরেছেন। জনাব নেহাল তার সঞ্চিত অর্থ সাফা ব্যাংকে 8 বছরের জন্য জমা রাখতে চান। উক্ত ব্যাংক তাকে 7.5% হারে ত্রৈমাসিক সুদে মেয়াদ শেষে 10 লক্ষ টাকা ফেরত দিবে বলে জানিয়েছে। তো অন্যদিকে তার বন্ধু সাদাফ ফার্নিচার তৈরির ব্যবসার প্রয়োজনে 22 লক্ষ টাকা 10 বছরের জন্য ঋণ নিতে চান। সুহেলা ব্যাংক তাকে 8% ষান্মাসিক সুদেও প্রস্তাব দিয়েছে এবং মেয়াদ শেষে সুমা ব্যাংক 50 লক্ষ টাকা পরিশোধ করতে হবে। চক্রবৃদ্ধি সুদ কি? চক্রবৃদ্ধি সুদ আসলে কি? ডু ইউ নো চক্রবৃদ্ধি সুদটা কি? কে বলতে পারবা চক্রবৃদ্ধি সুদটা কি? তুমি 1000 টাকা আজকে ব্যাংকে জমা রাখছো, দুঃখিত, 1000 টাকা তুমি ব্যাংকে জমা রাখছো, তোমাকে ব্যাংক 10% হারে সুদ দিবে। তুমি জমা রাখছো 2026 সালে। সো এই 26 সালে তোমার সুদ হচ্ছে কত টাকা? 100 টাকা। 10,000 টাকার উপর 1000 টাকার উপর 10% করলে হয় কত? 100 টাকা। 2027 সালে তুমি সিদ্ধান্ত নিয়েছো ব্যাংক থেকে ওই টাকাটা তুলবা না, বললা ভাই আমার টাকাটা আপনি রেখে দেন, আমাকে আপনি আবার সুদ দিয়েন। ব্যাংক কি করবে? তোমার আসল ছিল কত? 1000 টাকা, ওর সাথে এই সুদটা যোগ করে দিবে। তার মানে ব্যাংক এখন জানে তোমার আসল হচ্ছে 1100 টাকা, অর্থাৎ ওই বছরের সুদটা তোমার আসলের সাথে যোগ করে দিবে। এই আসলের সাথে সুদটা যোগ করে দিতে হয়। তাহলে এইখানে কাজটা হচ্ছে কি, তুমি 1000 টাকা ব্যাংকে জমা রাখছিলা 2026 সালে, তোমাকে 26 সালে 10% সুদ দিছে, অর্থাৎ তোমাকে সুদ দিছে 100 টাকা। 2027 সালে তুমি যখন ব্যাংকের কাছে বলছো ভাই আমার টাকা, তখন তুমি ব্যাংকে বললা যে ভাই আমার টাকা রেখে দেন, আপনি আবার সুদ দিয়েন। তখন ব্যাংক করলো কি, তোমার আগের 1000 তুমি জমা দিছিলা আর তোমার সুদ হয়েছিল 100, দুটো মিলে 1100 টাকা। এই 1100 টাকার উপর 10% করবে। 1100 টাকার উপর 10% করলে 110 টাকা হবে। তার মানে দেখো প্রথম বছর সুদ হয়েছিল 100, পরের বছর কিন্তু 110 টাকা হয়ে গেল সুদ। সুদের হার তো 10%ই, তাই না? 10%ই। এই ক্ষেত্রে ব্যাংক করছে কি, সুদ আসলের উপর সুদ ধরছে। তো এইখানে বলছিল চক্রবৃদ্ধি সুদ কি, এটাই হচ্ছে তোমার সংজ্ঞা। সুদ আসলের উপর যে সুদ ধরা হয়, ওই যে 1000 টাকা তুমি জমা রাখছিলে আর তোমার সুদ হয়েছিল 100, এই 1000 আর 100 যোগ করে 1100 টাকার উপর পরের মাসে সুদ ধরছে, অর্থাৎ সুদ এবং আসল দুটোর উপর সুদ ধরছে। এটাকে বলা হয় কি? বলা হয় চক্রবৃদ্ধি সুদ। অর্থাৎ সুদ আসলের উপর যে সুদ ধরা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলে। সুদ ধরা হয় বা নির্ণয় করা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলে। চক্রবৃদ্ধি সুদ বলে। কোনো কোয়েরি আছে কারো? দেখো বলছে জমিতে বিনিয়োগ করে ব্যাংকের মুনাফা ত্যাগ করাকে কোন ধরনের ব্যয় বলা হয়? তুমি জমিতে বিনিয়োগ করেছো, মানে তোমার কাছে 10 লক্ষ টাকা আছে,
এই 10 লক্ষ টাকা দিয়ে তুমি একটা জমি কিনেছো। তুমি চাইলে এই টাকাটা ব্যাংকে রাখতে পারতা, ব্যাংক হয়তো তোমাকে সেই পরিমাণ সুদ দিত, হয়তো একটু কম দিবে, হয়তো তুমি জমি কিনলে সুদ পাবা 10%, ব্যাংক তোমাকে দিবে 8%। তুমি দৌড়ে কি করলা, জমি কিনলা। এই জমি কেনার কারণে তুমি কিন্তু ব্যাংকে টাকাটা রাখতে পারোনি, অর্থাৎ ব্যাংকও তো তোমাকে 8% সুদ দিত, এই সুদটা তুমি হাতছাড়া করে দিলে। এটাকে বলা হয় সুযোগ ব্যয়। কোনো একটি প্রকল্পে বিনিয়োগ করার কারণে যদি অন্য প্রকল্পের কোনো সুযোগ হাতছাড়া হয়ে যায় বা সুযোগ ছেড়ে দিতে হয়, সেটাকে বলা হয় কি, সুযোগ ব্যয়। আমি কি বোঝাতে পেরেছি? কোনো একটি প্রকল্পে বিনিয়োগ করলে অন্য প্রকল্পের বিনিয়োগের সুযোগ ছেড়ে দেওয়াকে কি বলা হয়, বিনিয়োগের সুযোগ ব্যয় বলা হয়। তাহলে জমিতে বিনিয়োগ করে ব্যাংকের মুনাফা ত্যাগ করাকে সুযোগ ব্যয় বলে। এটা তুমি এভাবে আমার মতো করে ব্যাখ্যা করে দিতে পারো। জনাব নেহালকে ছাপা ব্যাংক কত টাকা জমা রাখতে হবে? ছাপা ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে? আচ্ছা, নেহাল কি করতে চেয়েছিল? নেহাল ও সাদাব 7 বছর পর দেশে ফিরেছে। এটা কে? নেহাল। জনাব নেহাল তার সঞ্চিত অর্থ ছাপা ব্যাংকে 8 বছরের জন্য জমা রাখতে চান। উক্ত ব্যাংক তাকে 7.5% ত্রৈমাসিক সুদে মেয়াদ শেষে 10 লক্ষ টাকা দিবে। খেয়াল করো, তাহলে সে বর্তমানে কত টাকা ব্যাংকে জমা রাখবে? রাইট, ব্যাংকে বর্তমানে কত টাকা জমা রাখতে হবে? তাহলে সে 10 বছর পরে ভবিষ্যতে, অর্থাৎ ফিউচার ভ্যালু, 10 বছর পরে ভবিষ্যতে ফিউচার ভ্যালু কত পাবে? 10 লক্ষ টাকা পাবে। ফিউচার ভ্যালু 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা তাকে 7.5% হারে সুদ দিবে, অর্থাৎ আয় হচ্ছে 7.5% বা 7.5 ভাগ 100 সমান কত হয়? 0.075। am I রাইট? আমাকে একটু বলবেন কেউ এটা সমাধান করে। তারপর বলছিল কি, ত্রৈমাসিক অর্থাৎ 3 মাস পর পর, ত্রৈমাসিক 3 মাস পর পর 12কে 3 দ্বারা ভাগ দাও, অর্থাৎ 4 বার তাকে সুদ দিবে। এম এর মান কত হবে? 4। এম এর মান 4 হবে। আমার যে ইনফরমেশনগুলো দরকার ছিল সেগুলো আমি মোটামুটি পেয়ে গেছি। এখন 8 বছরের জন্য বলছিল, 8 বছর, অর্থাৎ এন এর মান, নাম্বার অফ ইয়ার হচ্ছে 8। খেয়াল করো, এটা হচ্ছে আমার টোটাল ইনফরমেশন যেটা আমার দরকার ছিল। আমার কথা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, বুঝতেছো কিনা একটু আমাকে বলো। জি স্যার। থ্যাংক ইউ। ওকে, তাহলে কেউ একজন বলো তো, এই এখন আমি কিসের সূত্র বসাবো? প্রেজেন্ট ভ্যালুর সূত্র নাকি ফিউচার ভ্যালুর সূত্র? বর্তমান মূল্য বের করব নাকি ভবিষ্যৎ মূল্য বের করব? ভবিষ্যৎ মূল্য। ওকে, ভবিষ্যৎ মূল্য। হ্যাঁ, আর কেউ কিছু বলতে চাও? একজন বললো ভবিষ্যৎ মূল্য। আর কেউ কি বলতে চাও বলো? স্যার বর্তমান মূল্য। সাফওয়ান বলেছে বর্তমান মূল্য। আচ্ছা, আর কে কি বলতে চাও? স্যার হ্যাঁ, ইয়ামিন আবার একটু বলো। স্যার মরিয়ম বলছে বর্তমান মূল্য। আচ্ছা, আর মাইমুনা বলছে বর্তমান মূল্য। আর আর কেউ? বর্তমান মূল্য স্যার, বর্তমান। ওকে, এটা মনে রাখবা, ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকলে বর্তমান মূল্য বের করতে হবে। এবং ওরা বলেই দিছে, দেখো যে ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে বর্তমানে। তাহলে প্রেজেন্ট ভ্যালু বের করবা। তুমি কি করবা? প্রেজেন্ট ভ্যালু। তাহলে প্রেজেন্ট ভ্যালুর সূত্রটা একবার মনে করার চেষ্টা করো। প্রেজেন্ট ভ্যালু সমান ফিউচার ভ্যালু ভাগ 1 যোগ আই ভাগ এম পাওয়ার এম। তাহলে এইখানে মানগুলো আমরা এখন বসাবো। তো কি মান বসাবো? আমরা ফিউচার ভ্যালুতে পাচ্ছি 10 লক্ষ টাকা। কেউ ঝটপট একজন বের করে ফেলো 10 লক্ষ টাকা, বসিয়ে সমাধান করে ফেলো দেখি। 1 যোগ আই, আই মানে হচ্ছে 0.075, এম হচ্ছে 4 বার, অর্থাৎ 4। 8 গুণ 4। হ্যাঁ বলো। স্যার এই যে সূত্রে তো এখানে এম গুণ এন হবে না?
ও এম গুণ এন দেয়নি আমি, হ্যাঁ হ্যাঁ এম, থ্যাংক ইউ। আরে আল্লাহ রে আল্লাহ, কী হয় বাকিরা মনোযোগী না, হ্যাঁ ও ধরে ফেললো। ও আমি এই পাশে আবার লিখছি 8 গুণ 4 লিখেছি, দেখো। ওকে, বয়স হয়ে যাচ্ছে তো ভুলে যাচ্ছে আর কি। হ্যাঁ ওকে, দেখো এটার ক্যালকুলেশন দেখো, 0.075 আগে তুলবো। দশমিক আমার সাথে যারা এখনো পারো না, এটা ক্যালকুলেশন আমার সাথে একটু হিসাব করো। 0.075 তুলো, 0.075 ভাগ দাও 4, ভাগ ক্যালকুলেটারে, তোমার ক্যালকুলেটারে ভাগ 4 দাও, দিয়ে সমান দাও। দেখো 0.01875 আসছে এটার ফলাফল। যোগ 1 দাও, যোগ 1 দিয়ে সমান চাপ দাও, একটা ফলাফল আসছে। পাওয়ার দাও, এই যে তীর চিহ্ন আছে একটা পাওয়ার, হ্যাঁ এরকম চিহ্ন, এটা বসাও। ওকে, লগের আগে দেখো বসায়, তারপর 4 8 32, এটা মুখে মুখে হিসাব করে দাও। 4 8 32, কেউ 4 গুণ 8 দিতে যেও না, বা 8 গুণ 4 দিতে চেও না, 4 8 32 হিসাব করে দিবা, দিলাম। এখন তাইলে আমরা এটার ফলাফল পাইছি কত, 10 লক্ষ উপরে, আর নিচে হচ্ছে, ও মাই গড কি হলো, ওকে 10 লক্ষ। তারপর আমরা নিচে এটার ক্যালকুলেশন পাইছি হচ্ছে 1.8120। এটা তুমি জাস্ট মিশামিশি দিয়ে রাখবা, কিন্তু তুমি ক্যালকুলেটরে হিসাব করে ফেলবা। এবার তুমি এসি দ্বারা কেটে দাও, এসি জাস্ট লাল এসিটাকে দিয়ে কেটে দাও। এবার উপরেরটা তুলো, 10 লক্ষ, 10 লক্ষ তুললাম, 10 লক্ষ ভাগ অ্যান্সার তোলো, ভাগ অ্যান্সার দাও, অ্যান্সারের উপর চাপ দাও, সমানের আগে অ্যান্সার আছে, সমানের পাশে 10 লক্ষ তুলে অ্যান্সার। তাহলে কত হয়, কত হয় 5,000, সরি 5,51,800। 5,71,876, হ্যাঁ 8, হ্যাঁ আমি বলেছি এক চাপে ক্যালকুলেটর হিসাব করতে, তুমি করছো কি এইটা দিয়ে তারপর এইটা বসাইছো। হ্যাঁ তুমি এসি দ্বারা কেটে দিবা, দিয়ে তারপর এই 10 লক্ষ তুলে, মানে তুমি এসি দ্বারা কেটে দিয়ে 10 লক্ষ তুলে তারপর এইটা না লিখে অ্যান্সার চাপ দেবে ক্যালকুলেটারে। ক্যালকুলেটারে এইটা পুরো মানটা আছে, এর পরে আরও মান ছিল সেটা কিন্তু আছে, সো এটা দিতে পারো। আর তোমার ওটা রাইট। হ্যাঁ 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 স্যার আমারটা মিলছে। এটাই নেবো, ঠিক আছে। ওকে, আর যদি কেউ এটা ধরে করো তাহলে ওই যে মাইমুনার যে উত্তরটা আসছে সেটাও রাইট। 5,51,876 জায়গায় 77 বসাই দিও। হ্যাঁ ওই পয়েন্টের পরে কিছু আসলে ওটা একটু ধরে দিও, তাহলেই হবে 77, মানে এখানে 2 টাকা কম বেশি আসছে। তো ফিনান্সের হিসাবে তুমি 5 টাকা কিংবা 10 টাকা এদিক সেদিক হতে পারে, হ্যাঁ 8 5 10 টাকা এদিক সেদিক হলে তোমাকে কিছু বলবে না, বরং তোমার নাম্বারটা দিয়ে দিবে, সো টেনশন নেওয়ার কিছু নেই। ওকে, এরপর বলছে যে জনাব সাদাফের ব্যবসায়ের জন্য কোন ব্যাংকে থেকে ঋণ নেওয়া অধিক যৌক্তিক বলে তুমি মনে করো, অর্থের সময় মূল্যের ভিত্তিতে মতামত দাও। হ্যাঁ বলো, কি বললা? ওকে, সাদাব ফার্নিচার তৈরির জন্য ব্যবসার প্রয়োজনে 22 লক্ষ, আগের সিনেমা শেষ, এখন নতুন সিনেমায় আসো। নতুন সিনেমায় বলতেছে কি, সাদাব ফার্নিচার তৈরির ব্যবসার প্রয়োজনে 22 লক্ষ টাকা 10 বছরের জন্য ঋণ নিতে চান। কত লক্ষ? 22 লক্ষ। আমি একটু ইনফরমেশনগুলো লিখে নিতে চাচ্ছি। 22 লক্ষ টাকা উনি ঋণ নিতে চান, 22 লক্ষ টাকা। তো ঋণ মানে কি কেউ বলতে পারো? ঋণ মানে কি? ঋণ জিনিসটা কি, খায় না মাথায় দেয়? আমাকে একটু বলবা কেউ? হিসাব বিজ্ঞানে দায়, কিন্তু এটা আসলে ঘটনাটা একটু বলো। দেখো আমি বলবো, হ্যাঁ বলো। স্যার ঋণ তো খায়ও না, ইয়া করে না, ঋণ তো গ্রহণ এনে করে। হ্যাঁ মানে তুমি ব্যাংক থেকে মনে করো 22 লক্ষ টাকা ঋণ নিছে,
তো তোমাকে তারা টাকা দেবে, দেওয়ার পর তোমার পিছে পিছে ঘুরবে। যেমন সমিতিতে, গ্রাম অঞ্চলে সমিতি থেকে টাকা তোলার পরে সমিতির লোক প্রতি মাসে মাসে বা প্রতি সপ্তাহে আসে। তো তারা কি টাকাটা আগে দেয়, বর্তমানে দেয়, নাকি ভবিষ্যতে টাকা দিবে? আর মানে আগে তোমার কাছ থেকে প্রতি মাসে নিবে আর ওরা ভবিষ্যতে তোমাকে দিবে, এমন কিছু? নাকি ওরা তোমাকে আগে দেয়, পরে ওরা তোমার পিছে দৌড়ায়? নিশ্চয়ই ওরা স্যার আগে টাকা দেয়, তারপর ওরা আগে টাকা তোমাকে দিবে 22 লক্ষ, মানে বর্তমানে দিবে তোমাকে টাকা, আর ভবিষ্যতে তোমার পিছে পিছে দৌড়াবে। তো এখন এই 22 লক্ষ টাকাকে আমরা কি বলবো তাহলে? প্রেজেন্ট ভ্যালু বলবো। কেন? কারণ তুমি তো ঋণ এখন নিচ্ছ, আর ঋণ মানে কি? তুমি আগে টাকা নিবা, তারপর তুমি সুদ দিয়ে শোধ করবা, এটাকে ঋণ বলা হয়। তো সে 22 লক্ষ টাকা নিছে 10 বছরের জন্য, অর্থাৎ এন সমান হচ্ছে 10 বছর, এন 10 বছর। আচ্ছা, সুহেলা ব্যাংক তাকে 8% ষান্মাসিক সুদ দিবে। তো আমরা সুহেলার নামটা লিখি, এমন সুন্দর নাম দিছে ষান্মাসিক। তাহলে ওনার এম হচ্ছে ষান্মাসিক, মানে 6 মাস পর পর, অর্থাৎ 12কে 6 দ্বারা ভাগ দিলে 2 বার হয়। আর কত পার্সেন্ট বলছে? 8%, 8%। তাহলে আই হচ্ছে 8%। 8%টার আমরা যদি ছুটাই দেই তাহলে হয় 8 ভাগ 100 সমান 0.08। এবার উনি প্রস্তাব দেওয়ার পরে মেয়াদ শেষে ঝুমা ব্যাংক বলেছে 50 লক্ষ টাকা পরিশোধ করতে হবে। ভবিষ্যতে এই 20 লক্ষ টাকা 12 লক্ষ টাকার জন্য 50 লক্ষ টাকা পরিশোধ করতে হবে। কত বছর পরে? 8 বছর পরে। 8, হ্যাঁ সেম, ওই মেয়াদ শেষে মানে সেম 8 বছর। মানে সুহেলা ব্যাংক যেমন 8 বছর 10 বছর পরে বলছে না? হ্যাঁ 10 বছর পর। সুহেলা ব্যাংক যেমন 10 বছর পরের কথা বলছে, তো সুরমা ব্যাংক বলছে ভাই এত হিসাব নিকাশ বাদ দেন, আপনি আমার কাছ থেকে ঋণ নেন, 50 লক্ষ টাকা দিয়ে দিন আমাকে। আর সুহেলা ব্যাংক বলছে কি, ভাই ঋণ নেন 22 লক্ষ টাকা, 10 বছর পর আপনি টাকা দিবেন, আপনি আমাকে যা হিসাবে আসে তাই দিয়ে দিয়েন। এম এর মান, মানে এম হচ্ছে 2 বার, বছরে 2 বার সুদ ধরবে, আই হচ্ছে 8%। তো এখন আমরা যেটা করব, এই সুহেলা ব্যাংকের হিসাবটা ক্যালকুলেশন করে দেখব যে ঝুমা ব্যাংক আমাকে সে 50 লক্ষ টাকা দিতে বলল, আসলে এই সুহেলা ব্যাংকেও কি 50 লক্ষ টাকা দিতে হবে, নাকি তার চেয়ে একটু কম দিতে হবে? যদি এই সুহেলা ব্যাংকের হিসাব করে দেখি যে সুহেলা ব্যাংক আমার থেকে ভবিষ্যতে 50 লক্ষ টাকার কম চাচ্ছে, মানে তার হিসাবে 50 লক্ষ টাকার কম দেয়া লাগে, তাইলে আমি সুহেলা ব্যাংকে গ্রহণ করব। আর যদি দেখি যে সুহেলা ব্যাংকের হিসাবটা 50 লক্ষ টাকার বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমি 50 লক্ষ টাকা ভবিষ্যতে পরিশোধ করব ঝুমা ব্যাংকে, অর্থাৎ ওর কাছ থেকে আমি ঋণ নেব। অর্থাৎ যে ভবিষ্যতে আমার কাছ থেকে কম নিবে, আমি তার কাছ থেকে ঋণ নিব। সোজা হিসাব, যে আমার কাছ থেকে ভবিষ্যতে কম টাকা নিবে, তাহলে আমি তার কাছ থেকে ঋণ নিব। তাহলে আমাকে এখন বের করতে হবে কি? ভবিষ্যৎ মূল্য, ফিউচার ভ্যালু। এফ ভি সমান পি ভি ইন্টু 1 যোগ আই ভাগ এম পাওয়ার এন ইন্টু এম। যেহেতু এম এর মান আছে 2 বার, আর দেখো ফিউচার ভ্যালু বের করতেছি, অর্থাৎ ফিউচারে আমি কত টাকা পরিশোধ করব। তো প্রেজেন্ট ভ্যালু সূত্র বসালাম, পিভি ইন্টু ফিউচার ভ্যালু সূত্র বসালাম, পিভি ইন্টু 1 যোগ আই ভাগ এম পাওয়ার এন ইন্টু এম। তো আমরা ওই বছরে একাধিকবার চক্রবৃদ্ধি অর্থাৎ ষান্মাসিক বলছে, এই কারণে আমরা এম এর কাজটা এখানে নিয়ে আসলাম। এখন আমরা মানটা বসাই দিই, দেখি প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ বর্তমানে আমি নিচ্ছি কত টাকা? 22 লক্ষ টাকা। এখানে 22 লক্ষ টাকা বসাও, বসালাম 22 লক্ষ টাকা, গুণ দাও, দেওয়ার পরে তারপরে কি আছে? 1 যোগ আই মানে হচ্ছে 0.08 বা 0.08 যাই বলো, তারপর এম এর মান 2 বার, সো 2 লেখো, 10 বছর পর এন এর মান, তার মানে 10 গুণ 2। এবার চলো আমরা এটা ক্যালকুলেশন করে দেখি আমরা কার থেকে ঋণ গ্রহণ করলে আমাদের ভালো হবে। তো আমরা এটা এক চাপেই বের করতে পারি চাইলে। 0.08 তুলব, প্রথমে ভাগ দিব 2, দিলাম ভাগ 2, 0.04 আসছে, যোগ 1 দাও, দিলাম যোগ 1, পাওয়ারের কাজটা সেরে নাও, পাওয়ার 10 দুগুণ 20 দাও, 20 তুলো। তো এটার ফলাফল আসে হচ্ছে এমন, 22 লক্ষ গুণ 2.19।
তো এবার আমরা এটা গুণ করব। আমরা আরও 2 ঘর নিয়ে নেই, 1 1 2 3, বা আমরা পুরোটাও নিতে পারি চাইলে, কোনো সমস্যা নেই। ক্যালকুলেটারে যতদূর দেখা গেছে পুরোটা নিয়ে নিলাম। এবার আর এসি দিয়ে কাটাকাটি করা লাগবে না ক্যালকুলেটারে, ওই যে মান আসছে ওইটার সাথে গুণ দাও, গুণ তুলো, এইটা গুণ তুলো, গুণ দিয়ে 22 লক্ষ গুণ করো, তাহলে কত হয়? 48 লক্ষ 20,471 টাকা, 70 দশমিক সামথিং ছিল। আচ্ছা, 48,20,471 টাকা। এখন বলো, ঝুমা ব্যাংক যদি আমাকে ঋণ দেয় তাহলে ঝুমা ব্যাংক নিবে 50 লক্ষ টাকা 10 বছর পর। দুইজনই আমাকে 22 লক্ষ টাকা দিবে, একজন নিবে 50 লক্ষ টাকা আমার কাছ থেকে, আরেকজন নিবে হচ্ছে 48,20,471 টাকা। এখন আমাকে বলো তুমি কোন সিদ্ধান্ত নিতে চাও? এক মিনিট হ্যাঁ বলো। স্যার, ওই যে 10 শতকের আগে কিন্তু 70 আছে, হ্যাঁ, হুম। ওরা